আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ ইতিপূর্বে আমরা পাট, ধান, মৎস্য ইত্যাদি শিল্প নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করছি চা নিয়ে। চা নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার এবং হেড অফ টি ডিপার্টমেন্ট শাহজাদ সরোয়ার। আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে। আপনাদের যে প্রতিষ্ঠান তারা আসলে এই চা শিল্পে কতদিন ধরে জড়িত, আপনাদের প্রোডাক্ট কোনটা মার্কেটে, এবং একই সঙ্গে আপনি চা শিল্পে কিভাবে সংযুক্ত হলেন? চাতে আমাদের আগমন হয় 2005 সালের দিকে। সিটি গ্রুপের অন্যান্য বিভিন্ন যে ব্যবসাগুলো আছে তার পাশাপাশি তারা চা বাগান পরিচালনার ব্যবসাতে 2005-এর দিকে তারা যাত্রা শুরু করে এবং একটা চা বাগান কেনার মাধ্যমে পরবর্তীতে ধীরে ধীরে তারা আরও 7টি চা বাগান কিনে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম দুটি অঞ্চলেই আমাদের এখন টোটাল 8টি চা বাগান আছে। তার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগান, এটা পৃথিবীরও সর্ববৃহৎ একক বাগান বলা হয় কর্ণফুলী চা বাগান, সেটাও আমাদের গ্রুপের অধীনস্থ। আর চা শিল্পের সাথে আমার সম্পর্ক 1991 সাল থেকে। ছাত্র অবস্থাতেই আমি একটি তদানীন্তন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চা শিল্পের প্রোডাকশনের কাজে জড়িত হই শ্রীমঙ্গলে, এবং তখন থেকে আমি চার সাথে জড়িত আছি। আপনাদের আসলে এখন সিটি গ্রুপের প্রোডাক্ট কোনটি বাজারে আসলে আপনাদের কোম্পানির চা হিসেবে? আমরা চা চাষ করি বাগানে এবং বাল্ক হিসাবে আমরা চাগুলো বিক্রি করি। আর আমাদের নিজস্ব যে প্রোডাক্ট আছে বেঙ্গল টি নামে বাজারজাত হয়, ওটাই আমাদের নিজস্ব প্রোডাক্ট বাজারে যেটা চলছে। চা শিল্পের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা সেটা নিয়ে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের চা শিল্পের অবস্থাটা কিরকম জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে? বাংলাদেশের চা শিল্প আসলে এই মুহূর্তে একটি বিশেষ, আমি যদি বলি ক্রাইসিস মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছে। কারণ এর মধ্যে বেশ কয়েকটি ব্যাপার একই সাথে চা শিল্পের জন্য চ্যালেঞ্জ। একটা তো আছে, যেহেতু চা এটা একটা এগ্রিকালচারাল, এটা অনেকটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, ওয়েদারের সাথে তার সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। সো এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে সারা দুনিয়াতে, আমাদের দেশও তার বাহিরে না। চায়ের জন্য যে উপযুক্ত ওয়েদার, এটা আমরা ধীরে ধীরে হারাচ্ছি, পরিবর্তন হয়ে যাচ্ছে। ইট ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ ফর দি টি ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। অ্যাট দ্য সেম টাইম চা উৎপাদনের জন্য যে ধরনের ইউটিলিটিস আমরা ব্যবহার করে থাকি, তার মধ্যে প্রত্যেকটা জিনিসের কিন্তু বাজার মূল্য অনেক অনেক বেড়ে যাওয়াতে, যেমন যদি বলি আমি ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, সব কিছুর দাম কিন্তু অনেক আগের তুলনায় অনেক অনেক বেড়ে যাওয়াতে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং যে কোনো চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। দেখেন, চা কিন্তু আমরা যে দামে চা উৎপাদনকারীরা বিক্রি করছে অকশনের মাধ্যমে, বর্তমানে 2025 সালে এসে আমরা হয়তো 10 বছর আগেও এই একই দামে চা বিক্রি করেছি। চায়ের দামটা কিন্তু বাড়েনি। কিন্তু আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স নিয়ে, 10 বছর আগে আমাদের চায়ের উৎপাদন খরচ কত ছিল আর বর্তমান উৎপাদন খরচ কত, বর্তমানে উৎপাদন খরচ অনেক ক্ষেত্রেই বিক্রয় মূল্য থেকে বেশি হওয়াতে মানে ইটস এ বিগ চ্যালেঞ্জ। এবং একই সাথে আমাদের শ্রমমূল্যও বেড়ে গিয়েছে, শ্রমিকের যে মজুরি সেটাও কিন্তু অনেক বৃদ্ধি হয়েছে। এগুলো আমাদের মেইন চ্যালেঞ্জ। বাংলাদেশের চা এখন সারপ্লাস থাকছে এবং একটা সময় যে চা বিদেশে রপ্তানি করা হতো সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এটার কারণটা আসলে কি? স্বাধীনতার সময় 1970 সালে বা 1971 সালে আমাদের উৎপাদন ছিল হয়তো বা 25 থেকে 30 মিলিয়ন কেজিস। সেই চাটা আমরা এখন 2024-এ এসে বা 25-এ আমরা অ্যারাউন্ড 100 মিলিয়নের বেশিও করছি, বা অ্যারাউন্ড 100 মিলিয়ন কেজি আমরা উৎপাদন করছি। হ্যাঁ, আমাদের পপুলেশনও অনেক বেড়েছে, কনজামশনও অনেক বেড়েছে, কিন্তু আগে আমাদের চায়ের বিভিন্ন ওয়ার্ল্ড মার্কেটে, বিশেষ করে রাশিয়ান মার্কেটে, মিডল ইস্ট মার্কেটে প্রচুর একটা ডিমান্ড ছিল। এবং যেহেতু আমাদের পপুলেশনটা কম ছিল, এক্সপোর্টের একটা সুযোগ অনেকটাই ছিল। আর এখন লোকাল কনজামশনও অনেক বেড়ে গিয়েছে। আর এটাই একটা মেইন কারণ, আমাদের এক্সপোর্টটা কমে আসছে, খুব একটা প্রয়োজন হয় না। কারণ আমাদের 100 মিলিয়ন কেজিস আমাদের উৎপাদন এবং আমাদের কনজামশনও
এটার সমসাময়িক কনজাম্পশন। সুতরাং আমাদের খুব একটা এক্সপোর্টের সুযোগ থাকে না, বাট পার্টিকুলারলি কেউ যদি খুব বিশেষ ধরনের চা তৈরি করে সেটা এক্সপোর্ট হয়। আমরাও করি, খুব ছোট আকারে আমরাও এক্সপোর্ট করি। বাংলাদেশে আমরা জানি মূলত ব্ল্যাক টি বেশি উৎপন্ন হচ্ছে। বর্তমান সময়ে আমরা দেখছি যে কিছু ডিফারেন্ট টাইপ অফ টি উৎপাদনের চেষ্টা করা হচ্ছে, হার্বাল টি বলি বা আরও কিছু হার্বস থেকে টি উৎপন্ন হচ্ছে। তো এগুলোর আসলে মার্কেটে ডিমান্ড কিরকম বা কি দেখছেন আপনারা? এই চা ভালোবাসে যারা বাঙালিরা, আমরা মূলত এই ব্ল্যাক টি, আপনি যেটা বললেন ব্ল্যাক সিটিসি চা, এটা খেয়ে কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের মানুষ আমরা এটার সাথে পরিচিত এবং এটাই প্রিয়। বাট অন্যান্য ফ্লেভারযুক্ত কিছু চা হচ্ছে, চা তো চাই, তার সাথে কিছু ফ্লেভার যুক্ত করে দেওয়া হচ্ছে, এটার ডিমান্ড কিছুটা আসতেছে। আর অন্যান্য যে চাগুলো যেমন অর্থোডক্স টি বা হার্বাল টি যেগুলো আপনি বললেন, এগুলোর আসলে জনপ্রিয়তাটা অতটা বেশি না, নতুনভাবে কিছুটা জনপ্রিয় হয়ে উঠছে, বাট ব্যাপকভাবে এগুলোর চাহিদা এখনও আমাদের দেশে নেই। বা আমি যদি বলি অর্গানিক টি, যেটা মডার্ন ওয়ার্ল্ডে কিছু কিছু ইউরোপিয়ান মার্কেটে, আমেরিকান মার্কেটে, ইভেন কিছু চাইনিজ মার্কেটে এই অর্গানিক টি এর ভালো একটা ডিমান্ড আছে। বাট আমাদের সাবকন্টিনেন্টে এখনও অর্গানিক টি বা মিডল ইস্ট কান্ট্রিতে, পাকিস্তান, আফগানিস্তান, এসব দেশে কিন্তু অর্গানিক টির তেমন চাহিদা নেই, আমাদের দেশেও নেই, খুবই ছোট্ট চাহিদা। চা প্রক্রিয়াজাতকরণ বা উৎপাদনের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো বাংলাদেশে এটা আসলে কতটা হয়েছেন? যে ক্লাসিক প্যাটার্নটা ছিল সেখান থেকে কি এখন আমরা টেকনোলজিক্যালি ডেভেলপ করেছি কিনা উৎপাদন প্রক্রিয়াজাতকরণে? যে চাটা আমরা মূলত তৈরি করে থাকি, ব্ল্যাক টি এবং কিছু গ্রিন টি তৈরি করা হয়, আমাদের মোস্ট অফ দি মেশিনারিজ কিন্তু আমরা বাইরের থেকেই আনতে হয়, হেভি মেশিনারিজ যেগুলো। আর কিছু ছোটোখাটো মেশিনারিজ সর্টিং করার জন্য বা প্যাকিং করার জন্য, এগুলো আমরা লোকালি তৈরি করা হয়, আমাদের দেশে হচ্ছে। সবচেয়ে লেটেস্ট মেশিনারিজগুলো কিন্তু আমরা ব্যবহার করছি, মেশিনারিজের দিক দিয়ে আমরা কোনোভাবে পিছিয়ে নেই। যদিও আমাদের দেশ হয়তো বা এখন পর্যন্ত চায়ের মূল যে মেশিনগুলো, চা কাটার জন্য বা প্রসেস করার জন্য মেইন যে মেশিনগুলো, সিটিসি বলেন বা ড্রায়ার বলেন বা সিএফএম মেশিনস বলেন, এগুলো হয়তো আমরা এখনও ওইভাবে কোয়ালিটি ওয়াইজ তৈরি করতে পারি না বা কেউ ওই উদ্যোগটা নেয়নি। ছোটোখাটো মেশিন কিছু কিছু তৈরি হয়। চাতে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চায়ের কিন্তু মেশিন মূলত ইন্ডিয়ানরা এবং কিছু চাইনিজরা তৈরি করে থাকে। তো আমরা বেস্ট অফ দি মেশিনস যেগুলো, সেগুলোই কিন্তু ইউজ করছি। আর আরও কিছু ব্যাপার, এটা গেল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। আর চা হারভেস্টিংয়ের ক্ষেত্রে, চা পাতা হারভেস্টিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এখনও পুরোপুরি ম্যানুয়াল বা ওই যে হ্যান্ড প্লাকিং যেটা বলা হয়, চা পাতা চয়ন করা, এটার উপরেই ডিপেন্ডেন্ট আছি। এবং দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু হারভেস্ট দ্য লিফ, মানে চা পাতাটাকে চয়ন করার জন্য ওটাই বেস্ট ওয়ে কোয়ালিটি মেনটেন করতে গেলে। বাট এখন কিন্তু ধীরে ধীরে মানুষের ক্রাইসিস হচ্ছে, শ্রমিকের ক্রাইসিস হচ্ছে, শুধু আমাদের দেশে না, বিভিন্ন দেশে, যেটার জন্য হয়তো বা অনেক দেশেই এই হারভেস্টিংটা মেকানাইজড করে ফেলছে। এটা আমরা ট্রায়ালের ভিতরে আছি, আমাদের কিছু কিছু কোম্পানিজ বাগান ট্রায়াল দিয়েছে। আর আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, হয়তো বা অদূর ভবিষ্যতেই আমরা ড্রোনের ইউজটা আমরা করতে পারি এবং সেটা আসছে, অনেক দেশে চলে এসছে। বিশেষ করে আপনি জানেন চাতে কিছু কীটনাশক দিতে হয় বা বিভিন্ন ফার্টিলাইজার দিতে হয়, সেগুলো প্রয়োগের ক্ষেত্রে আমরা হয়তো এখনও ওই ব্যবহারটা আসেনি, বাট আলটিমেটলি আমি হোপফুল যেগুলো আসবে। প্রাকৃতিক পরিবেশের উপর আসলে আমাদের হাত নেই, তো কমিয়ে আনা যায় কিভাবে? এটা তো আসলে প্রকৃতির উপরে বা ন্যাচারাল যে ডিজাস্টারগুলো হয়, ন্যাচারাল যে ক্লাইমেটিক চেঞ্জগুলো হয়, এগুলোতে তো আর আমাদের সরাসরি কারো হাত নেই, বা আমরা অনেকটাই নেচারের উপরে কিন্তু পুরোপুরি নির্ভরশীল। বাট চার জন্য অতিবৃষ্টিও ভালো না, অনাবৃষ্টিও ভালো না, টেম্পারেচারেরও একটা ব্যাপার আছে, সব কিছুই আমাদের একটা পার্টিকুলার একটা রিকোয়ারমেন্ট থাকে। শিলাবৃষ্টি যদি হয় সেটাও আমাদের ক্ষতি করে। আর সবচেয়ে বেশি এখন যেটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ, এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে এবং একটা দীর্ঘদিন যে অনাবৃষ্টি, যে আমরা 2024 এই রানিং ইয়ারে 2025 সালে যেটা আমরা খেয়াল করলাম যে প্রায় অক্টোবরের যে বৃষ্টি বন্ধ হলো, 2025-এর মার্চের দিকে এসে আমরা বৃষ্টি পেয়েছি। একটা প্রায় দীর্ঘ 5 মাস 6 মাস কোনো কোনো ক্ষেত্রে
অনাবৃষ্টি থাকে। এইটাকে চ্যালেঞ্জ করার জন্য আসলে এখনও পুরোপুরি যে আপনি মেশিনের উপরে ডিপেন্ড করবেন বা আর্টিফিশিয়াল বৃষ্টি দিয়ে চা বাগানকে তার নর্মাল পর্যায়ে রাখবেন, এটা আসলে ওভাবে সম্ভব না। বাট আমরা তার মধ্যেও ম্যাক্সিমাম ইউটিলাইজ করে যে ইরিগেশন ফেসিলিটিস বা এখন ওয়ার্ল্ডে অনেক ইরিগেশনটা অনেক ডেভেলপ হয়ে গেছে। একসময় আমরা ছোট ছোট মেশিন দিয়ে সেচের ব্যবস্থা করতাম। এখন হয়তোবা সেটা আধুনিকতার কারণে আপনি সোলার বেসড ইরিগেশন চলে আসছে, আমরা যেটা ব্যাপকভাবে ব্যবহার করছি, বা ইলেকট্রিক পাম্প বেসড ইরিগেশন চলে আসছে। আগে হয়তো একটা ইরিগেশন দিয়ে ছোট্ট একটা জায়গা 10 একর 5 একর কভার করা যেত, এখন আপনি চাইলেই সেটার 100-200 একর একই সাথে কভার করতে পারছেন। এই ফেসিলিটিসগুলো নিয়ে আসছি, এগুলো আমরা ইউজ করছি, দো দিজ আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। টেকনোলজিগুলো ব্যবহার করার কারণে আমাদের উৎপাদন খরচ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সো এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হয়। আর সর্বোপরি যেটা বলতে হয় আমাকে, ইরিগেশন দিয়ে আমি একটা গাছকে কিন্তু হয়তো বাঁচিয়ে রাখতে সাহায্য করব। গাছটা হয়তো ওই খরার সময়, সিভিয়ার ড্রটের সময় সে বেঁচে যাবে, কোনো রকমে মারা যাবে না, বাঁচিয়ে রাখবো। বাট ইরিগেশন দিয়ে যে আমি তার ন্যাচারাল যে নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি, সেটাতে আমি বৃষ্টির পরিবর্তে ইরিগেশন প্রোভাইড করে তার ওই চা গাছের ক্ষেত্রে বিশেষ করে তার নর্মাল প্রোডাকশন আমি আর্টিফিশিয়ালি ইরিগেশনের মাধ্যমে করব, এটা আসলে অতটা সম্ভব না। জলবায়ু চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে আমরা চা বাগান কেন্দ্রিক দেখা যাচ্ছে মালিক বা শ্রমিক পক্ষের মধ্যেও কিছু কনফ্লিক্টিং এরিয়াজ আমরা মিডিয়াগুলোতে দেখতে পাই। তো এগুলো আসলে কিভাবে রিজলভ করছেন এবং শ্রমিকের সংকট এখন হচ্ছে কিনা? কারণ অনেকেই হয়তো দেখা যাচ্ছে শ্রমিকদের পরবর্তী জেনারেশন যারা, তারা অন্য প্রফেশনে সুইচ করার প্রবণতা দেখা দিচ্ছে। চা শিল্পে শ্রমিকরা বাংলাদেশের যে কোনো শিল্পের থেকে অনেক অনেক বেটার অবস্থায় আছে এবং এটা তারা নিজেরাও রিয়েলাইজ করে। এখন হয়তো এটা নিয়েও মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়নি, যে তা না, হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। বাট আমরা চা বাগানে যদি আপনি দেখেন দ্য অ্যাকচুয়াল সিনারিওটা, তাহলে ওখানে যে শ্রমিককে যেভাবে মালিক এবং শ্রমিকের সম্পর্ক এবং শ্রমিকের ওয়েলফেয়ারটা যেভাবে মূল্যায়ন করা হয়, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু শ্রমিকের ওয়েলফেয়ারটা অতটা সম্ভব হয়ে ওঠে না। আমরা একটা শ্রমিকের, মনে করেন চা শিল্পে, তার বাসস্থান থেকে শুরু করে তার চিকিৎসা, তার এডুকেশন, সব কিছুই কিন্তু প্রোভাইড করার চেষ্টা করে থাকি, যেটা খুব রেয়ার অন্যান্য শিল্পে দেখা যায়। চা শিল্পে যারা ব্যবসার সাথে জড়িত আছে, ওনাদের সাথে শ্রমিক পক্ষের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সব সময় থাকবে। তার শ্রমিকের সংকট আসলে হচ্ছে, শ্রমিকের সংকট ভবিষ্যতে ধীরে ধীরে আরও বাড়বে। আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে মেকানাইজড হতে হবে। আমরাও চাই আমাদের শ্রমিকদের সন্তানরা ভালো লেখাপড়া করুক, আমরা তাদের শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেস্ট ফেসিলিটিসগুলো আমাদের গার্ডেনগুলোতে প্রোভাইড করার চেষ্টা করছি। আমাদের শ্রমিকদের সন্তানরা যখন ভালো জায়গায় গিয়ে বড় কোনো চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা তো আমাদের কোম্পানির জন্যই বা মালিক পক্ষের জন্য একটা অ্যাসেট, এবং এটাকে আমরা নেগেটিভলি কখনো দেখি না। বরং আমরা যে শর্টেজটা হচ্ছে, এই শর্টেজের জন্য আমরা নতুন শ্রমিক যারা এলিজেবল, সে আমার বাগানেরই হোক বা বাগানের বাইরের লোক হোক, আমরা সেটা চেষ্টা করে থাকি। চা শিল্পের এখন যে একটু পড়তি অবস্থা এবং অনেক ক্ষেত্রে অনেক ছোট গার্ডেনের যারা মালিক, তারা হয়তো চিন্তা করছেন যে তাদের ব্যবসা শিফট করার ক্ষেত্রে। তো আপনি যেহেতু ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে চা শিল্পের সঙ্গে জড়িত, আপনার এই ব্যাপারে আসলে অবজারভেশনটা কি? আমি আমার চা কেরিয়ারের শুরুতে যেরকম দেখেছিলাম সেই 91-92 সালের দিকে বা মিড 90s-এ, সেই অবস্থা থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। একজন উদ্যোক্তার একটা বাগান আছে বা দুটো বাগান আছে, ছোট ছোট বাগান আছে। এরকম ছোট বাগানকে বর্তমানে বাজারের যে অবস্থা, চায়ের বিক্রয় মূল্যের যে অবস্থা এবং প্রোডাকশন কস্টের বা কস্ট অফ প্রোডাকশনের যে বাড়তি ঊর্ধ্বগতি, এইগুলোকে মোকাবেলা করে, ফেস করে চা বাগানটাকে টিকিয়ে রাখা যারা ছোট বাগানের মালিক, আসলেই চ্যালেঞ্জিং, দুরূহ। বাংলাদেশ সরকার বা সরকারের অধীনস্থ বাংলাদেশ টি বোর্ড, তারা বেশ কয়েকটি বাগান পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেছে, যেটা তাদের জন্য অনেক বিশাল চ্যালেঞ্জিং।
যারা হয়তো বেশ অনেকগুলো বাগান নিয়ে একসাথে একটা গ্রুপ অফ গার্ডেন্স নিয়ে ব্যবসা করছে, তাদের জন্য চ্যালেঞ্জিং, বিশাল হুমকি, বাট তারা সামহাও দে ক্যান ম্যানেজ ইট। বাট যারা একটা দুটা ছোট গার্ডেন ম্যানেজ করছে, এরকম গার্ডেন বন্ধ হয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আরও বন্ধ হয়ে যাবে যদি না আমরা আমাদের কস্ট অফ প্রোডাকশনটাকে আরও কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি। যারা আমাদের ক্রেতা, তারা যদি আমাদেরকে যথার্থ মূল্যটা না দেয়, তাহলে আরও বড় চ্যালেঞ্জ হবে, অনেক বাগান বন্ধ হয়ে যাবে। এবং একই সাথে এখনকার প্রেক্ষাপটে প্রত্যেকটা বাগানে কিন্তু এখানে বলে রাখা ভালো যে একটা বাগানের যে জায়গাটা থাকে, সেই টোটাল এরিয়াটা, ল্যান্ডের টোটাল এরিয়াটা কিন্তু চায়ের প্রোডাকশনের কাজে ব্যবহার হয় না নানা কারণে। কারণ চায়ের জন্য কিছু পার্টিকুলার টাইপ অফ ল্যান্ডস দরকার, সয়েল বলেন, তার স্লোপ বলেন, সব কিছু মিলিয়ে। তো কিছু জায়গা রয়ে যায় যেটা অনাবাদি, চা করা হয় না, সেখানে অন্য কিছু করা যেতে পারে, অন্য কোনো সেকেন্ডারি ক্রপ করা যেতে পারে, বা অন্য কোনো ব্যবসা ওখানে করা যেতে পারে। আমাদের কিছু বিউটিফুল গার্ডেন্স আছে যেখানে আমরা টি ট্যুরিজম করতে পারি, ইকো ট্যুরিজম করতে পারি। পৃথিবীর অনেক দেশ করছে, শ্রীলঙ্কা কিন্তু অনেক সাফার করেছিল টি ইন্ডাস্ট্রি, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। টি ট্যুরিজম একটা তারা যেটা করেছে, চা বাগানের ভিতরে ট্যুরিজম ডেভেলপ করেছে, বিভিন্ন দেশের ট্যুরিস্টরা আসছে ওখানে, তারা পেইড ট্যুরিস্ট হিসাবে ঘুরছে, তারা এনজয় করছে। মালয়েশিয়াতে আছে, পৃথিবীর বিভিন্ন, চায়নাতে আছে। আমরা ওই দিকে আমাদের নট অনলি ডিপেন্ডিং অন দি টি প্রোডাকশন, পাশাপাশি আমরা এটাকে আরও কীভাবে ডাইভার্সিফাই করতে পারি, এটাও চিন্তা করতে হবে যদি গার্ডেনগুলোকে টিকিয়ে রাখতে হয়। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, যেটা টি গার্ডেনে যে ফাঁকা স্পেসগুলো সেখানে অন্য কোনো ব্যবসা করা, কিংবা ইকো ট্যুরিজমের যে বিষয়টা বললেন, একটা টি এস্টেট কেন্দ্রিক? হ্যাঁ, ট্যুরিজমের জন্য এটা আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমাদের এটা মিনিস্ট্রিতে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং এটা অনুমোদনের অপেক্ষায় আছে, হয়তো বা হয়ে যাবে। হয়ে গেলে এটা টি ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন একটা সেক্টর এখানে শুরু হবে। আর এর পাশাপাশি আমরা আরও অন্যান্য আমরা কোনো ফসল করতে পারি কিনা চায়ের পাশাপাশি, যদি যে ল্যান্ডগুলো চায়ের জন্য উপযুক্ত না বা অন্য কোনো ফসলের জন্য উপযুক্ত। এবং এক সময় কিন্তু রাবার করা হতো ব্যাপক, এখনও করা হচ্ছে। তো রাবারের মার্কেটটাও কিন্তু ওটাও চ্যালেঞ্জের মুখে পড়েছে, বেশ ভালো চ্যালেঞ্জের মুখে আছে। তো এই জাতীয় আমরা আরও সেকেন্ডারি কোনো প্রোডাক্টে যেতে পারি কিনা, ক্রপে যেতে পারি কিনা, আমাদের এরকম চিন্তাভাবনা আছে। খরচটা কম হবে, বা যেখানে আমাদের ওয়েদারের সাথে সুইটেবল কোনো ক্রপ, সেটা ভেজিটেবলস হোক বা কোনো ফ্রুটস হোক, আমরা সেগুলোতেও আমরা যেতে পারি হয়তো বা ধীরে ধীরে। আমাদের যে চা বাগানের যে পরিবেশ, সেটা হ্যাম্পার হওয়ারও তো একটা পসিবিলিটি থাকে। তো দুটোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আপনারা যে প্রস্তাবনা দিলেন, কিভাবে করার চিন্তা? বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পরিবেশের সাথে যদি আমরা চা বাগানের আভ্যন্তরীণ পরিবেশ চিন্তা করি, এখানে মোস্ট অফ দ্য গার্ডেন কিন্তু তার এলাকাটাকে, তার গার্ডেনের ভেতরের এলাকাটাকে অনেকটা কন্ট্রোল করে রাখার চেষ্টা করে, সবার জন্য মুক্ত না রেখে কিছুটা কন্ট্রোল করা হয়। কারণ চা বাগান এমন একটা ব্যবসা যেটা আপনার গাছের সাথে তার সম্পর্ক, এবং এটা বিশাল এলাকা নিয়ে আপনি এই বিশাল এলাকা তো আর বাউন্ডারি ওয়াল করে রাখা সম্ভব হয় না। সো এটা ইটস এ ওপেন প্লেস, লাইক এ জাঙ্গল এরিয়া বা খোলা মাঠের মতো যেটাই বলেন। এখানে চতুর্দিক থেকে কিন্তু যে কোনো মানুষ আসতে পারে, যে কোনো আক্রমণ আসতে পারে, যে কোনো ইভেন কিছু বাগানে দেখেন ওয়াইল্ড লাইফের অ্যাক্টিভিটিস অনেক বেশি। তো এগুলো সব কিছুই কিন্তু আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে রাখি, এবং পরিবেশটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটা কিন্তু আমাদের এখনকার অবস্থাতেও ইকো ট্যুরিজমের বাইরে থেকেও আমরা কিন্তু বাগানের পরিবেশটাকে টপ প্রায়োরিটি দিয়ে থাকি। এবং যদি আমাদের বাগানে ইকো ট্যুরিজমের এইটা যদি অ্যাড করা হয়, এটা খুব একটা বড় চ্যালেঞ্জ হবে না। কারণ ইকো ট্যুরিজমে যারা আসবেন ওনাদেরকে ওইভাবেই মোটিভেট করে, বা ওই সেক্টরটাকে আমরা ওইভাবে ডেভেলপ করতে পারবো যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। বাংলাদেশে যারা
টি নিয়ে পড়াশোনা করছে যে স্টুডেন্টরা বা এই ক্ষেত্রে আসতে চাচ্ছে, তাদের জন্য আপনারা ইন্টার্নশিপ বা শেখার সুযোগ আপনাদের প্রতিষ্ঠান থেকে আছে কিনা? ইন্টার্নশিপ বলতে আমরা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে চা শিল্পে যারা মিনিমাম গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টস জয়েন করছে, এটা বহুদিন আগে থেকেই এই প্র্যাকটিসটা চালু আছে, এখনও আছে, আমরাও সেই সুযোগটা দিয়ে থাকি। আর একাডেমিক এডুকেশন আসলে আমাদের দেশে এখনও চা সেক্টরে ওরকম চালু হয়নি। সিলেটের যে শাহজালাল ইউনিভার্সিটি অফ, ওখানে একটা পেপার বা একটা সাবজেক্ট বোধহয় পড়ানো হয়। তো এটা যেমন ইন্ডিয়াতে টি এর উপরে অনেক মানে ডিটেইলস লেখাপড়া করার সুযোগ আছে, আমাদের দেশে হয়তো বা এখনও ওই একাডেমিক এডুকেশনের ব্যবস্থাটা হয়নি। বাট অন জব ট্রেনিং বা চাকরি করে শিখে নেওয়া এই প্র্যাকটিসটাই আমাদের দেশে চলমান, এবং সেই সুযোগ আছে যে কোনো যারা আগ্রহী চা শিল্পে কাজ করার জন্য, নিজের ক্যারিয়ার করার জন্য, যে চমৎকার একটা ক্যারিয়ার চা শিল্পটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম বাংলাদেশের চা শিল্পের বর্তমান অবস্থা, তারা কি কি চ্যালেঞ্জ ফেস করছে এবং একই সঙ্গে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য কি কি করা যায় সেটা নিয়ে সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার এবং টি ডিপার্টমেন্টের হেড মোহাম্মদ সরোয়ার আলোচনা করছিলেন এই বিষয়ে। সরকারের কাছেও আমাদের আহ্বান থাকবে যে বাংলাদেশের চা শিল্পের এখন যে অবস্থা সেটা থেকে যাতে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারে এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে সরকার কনসিডার করে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সেটাই আমাদের আশা থাকবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।